You must die. প্রিয় লিসেনার্স, বরাবরের মতো এবারও আমরা 6টি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের যে নারী লিসেনার্সরা রয়েছেন অনেকেই মাঝে মাঝে অভিযোগ করেন যে আমরা কেন নারীদের ঘটনাগুলো খুব একটা উপস্থাপন করি না। প্রিয় লিসেনার্স, মজার ব্যাপার হলো নারীদের কাছ থেকে আমরা ঘটনা তুলনামূলকভাবে কমই পেয়ে থাকি। তবে এবার আমাদের 102তম এপিসোডে 6টি ঘটনার মধ্যে কিন্তু দুটি ঘটনা বলতে প্রথম দুটি ঘটনাই থাকছে কিন্তু আমাদের নারী লিসেনারদের কাছ থেকে পাওয়া ঘটনা। তার মধ্যে একজনকে আপনারা অনেকেই চিনে থাকবেন, বিশেষ করে আমরা যখন আফটার দ্য হরর ওয়ার্ল্ড প্রথম দিকে ঘটনা শেয়ার করছিলাম, একদম প্রথম দিকে যারা ঘটনা পাঠাতেন তাদের মধ্যে একজন আপু রয়েছেন, আকলিমা জান্নাত মৌ আপু। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবের কুলিয়ার চরে। উনি কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তবে উনি সংসার পরিবার এগুলো নিয়ে আসলে বেশি ব্যস্ত থাকার কারণে একদম রেগুলার যে ঘটনা পাঠাবেন বিষয়টা এরকম হয় না। উনি মাঝে মাঝে আমাদেরকে ঘটনা পাঠান, তবে বেশ গ্যাপ থাকে আর কি। আমাদের এবারের 102 নম্বর এপিসোডের প্রথম ঘটনা থাকবে এই আকলিমা জান্নাত মৌ আপুর কাছ থেকে পাওয়া ঘটনা। এই ঘটনা রিলেটেড একটা ভিডিও কিন্তু উনি বেশ আগে আমাদের আফটার দ্য হরর ওয়ার্ল্ড গ্রুপে কিন্তু পোস্ট করেছিলেন। তো সেই ঘটনাটি নিয়েই এখন আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় লিসেনার্স, আমাদের এই চ্যানেলে প্রচারিত সব ঘটনাগুলোই কিন্তু হরর বিনোদনের জন্য তৈরি করা, তাই হরর বিনোদন প্রেমী যারা আছেন তাদের জন্যই মূলত আমরা এই ঘটনাগুলো বারবার আপনাদের সামনে নিয়ে আসি, আপনাদের যাতে এই ঘটনাগুলো শুনে ভয়ের শিহরণ জাগে। যারা হরর বিনোদন প্রেমী তারা ভয়ের মাধ্যম দিয়ে এক ধরনের আনন্দ অনুভব করেন, মূলত তাদের জন্যই আমরা ঘটনাগুলো প্রচার করে থাকি। তাই ঘটনাগুলো হরর বিনোদন মনে করেই আপনারা শুনবেন এই আশা করি। চলুন চলে যাই আমাদের মূল ঘটনাতে। তো আকলিমা জান্নাত মৌ আপু এই ঘটনাটি কিভাবে পেলেন? এই ঘটনার একটা ব্যাপার রয়েছে। মূলত ওনার বাসায় ওনার গ্রামেরই একজন ভাবি, তার নাম হচ্ছে শরীফা ভাবি আর কি। তো উনি কিন্তু ওনার হেল্পিং হ্যান্ড হিসেবে আছেন বহু বছর ধরে। ওনার বিয়ের আগে এই শরীফা ভাবি ওনার শাশুড়িকে সাহায্য করতেন, মানে এই মৌ আপুর শাশুড়িকে সাহায্য করতেন। আর এখন এই শরীফা ভাবি এই মৌ আপুকে সাংসারিক কাজে কর্মে সাহায্য করেন। এই দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত থাকার কারণে এই শরীফা ভাবিও এই পরিবারের একজন সদস্য হয়ে গেছেন। আর এই শরীফা ভাবি দেখেন প্রায় সময়ই এই মৌ আপু পরিবারের টুকটাক কাজ করার সময় আফটার দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন, ওনার মোবাইলে প্লে করে দেন। তখন এই শরীফা ভাবির মনে একটা প্রশ্ন জাগে এবং এই প্রশ্ন থেকেই মৌ আপুকে প্রশ্ন করেন যে আচ্ছা, এই ভাই যে এত ঘটনা বলেন, এই এত ঘটনা উনি কোথায় পান? তখন মৌ আপু তাকে পুরো প্রসেসটা খুলে বলেন যে কিভাবে আফটার দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো আসে। তখন মূলত ওই শরীফা ভাবি এই মৌ আপুকে বলেন যে আচ্ছা, আমাদের গ্রামে যে কিছু ঘটনা আছে তুমি ঘটনাগুলো পাঠাতে পারো না? তখন মৌ আপু বলেছিলেন যে আমি তো পাঠানোর চেষ্টা করি, কিন্তু অনেকেই তো আসলে বলতে চান না, এরকম কিছু বিষয়। তখন শরীফা ভাবি একটা রহস্যময় ব্যাপার এই মৌ আপুকে বলেন, একটা রহস্যময় সাদা ঘোড়ার কথা বলেন। এই ঘোড়াটা নাকি অনেকেই দেখেছে ওই এলাকার। ওই ঘোড়াটা নাকি দক্ষিণ দিক থেকে ছুটে উত্তরে ওনাদের গ্রামের জঙ্গলের দিকে যায়, আবার পূর্ব দিক থেকে ছুটে উত্তরে জঙ্গলের দিকে যায়। এর বেশি কিছু লোকজন খুব একটা বেশি বলে না।
এই ঘোড়াটা কি সত্যি আছে কি না, এই যে কথা যখন মৌ আপু জিজ্ঞেস করেন তখন ওই শরীফা ভাবি বলেন হ্যাঁ আছে। এই শরীফা ভাবি নিজেও নাকি দেখেছেন, এই শরীফা ভাবি উনি বেশ কয়েকবার দেখেছেন। তো যাই হোক, আমরা ওই ঘটনাতে যাব, আস্তে আস্তে যাব, ঢুকবো আর কি ওই ঘটনার মধ্যে। তো এবার আসি আমরা ঘটনার পূর্বে যেই ঘটনাগুলো আছে সেগুলোতে। তো এই যে ওনাদের যে গ্রামটা, এখনো কিন্তু অনেক গাছ গাছালি ঝোপ জঙ্গল রয়েছে, বাঁশঝাড়ও আছে প্রচুর। বিশেষ করে ওনাদের গ্রামের দক্ষিণ পাড়াটা এখনো অনেকটাই কিন্তু অনুন্নত। ওই দিকের বাড়িগুলোর পেছনে এখন অনেক ঝোপ জঙ্গল আর বাঁশঝাড় রয়েছে। কিছু কিছু মানুষের বাড়ি তো ওই ঝোপ জঙ্গলের গা ঘেঁষে। ওই ঝোপ জঙ্গলের ভেতরে বহু বছরের পুরনো কবরও আছে অনেক। আর এই মৌয়াপুর হেল্পিং হ্যান্ড শরীফা ভাবির বাড়িও ওই দক্ষিণ পাড়াতেই, আর মৌয়াপুদের বাড়ি উত্তর পাড়াতে। আর ওনাদের বাড়িটা বাউন্ডারি দিয়ে ঘেরা, বাউন্ডারির বাইরে দিয়ে সোজা উত্তরের দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা দিয়েই নাকি ওই রহস্যময় সাদা ঘোড়াটা চলাচল করে। মৌয়াপুর শ্বশুর বাড়িটা তৈরি করার আগে তখন বাউন্ডারি করা ছিল না, বাড়ি থেকে সোজা রাস্তাটা আর ওই জঙ্গলটা দেখা যেত। তখন নাকি ওই ঘোড়াটা ওনাদের বাড়ির উঠোনেও আসতো। মৌয়াপুর শাশুড়ি নাকি কয়েকবার রাতের বেলা ওই ঘোড়াটিকে দেখেছে। উনি রাতের বেলা কোনো কারণে ওয়াশরুমে যার জন্য বাইরে বের হয়েছেন, তখন নাকি ওই ঘোড়াটিকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এমনকি মৌয়াপুর হাজবেন্ড যখন ছোট ছিলেন তখন নাকি তাদের পুরনো ঘরের পাশ দিয়ে ঘোড়া ছুটে যাওয়ার শব্দ শুনেছিলেন। উনি আবার বের হতে চেয়েছিলেন ওটা দেখার জন্য, তখন নাকি মৌয়াপুর শাশুড়ি বাধা দিয়েছিলেন। তো এখন ওনাদের বাড়ির চারপাশে বাউন্ডারি হওয়াতে আর সন্ধ্যার দিকে গেট লাগিয়ে রাখাতে বিয়ের পর থেকে আজ অবধি উনি ওই ঘোড়ার শব্দ এবং ঘোড়াটিকে কখনো দেখেননি। তবে বছর খানেক আগে নাকি ওনার পাশের বাড়ির এক ভাসুর রাত 12টায় যখন বাড়িতে ফিরে চাপ কলে হাত মুখ ধুচ্ছিলেন, তখন নাকি ওই কলের ওয়ালের পেছন থেকে ঘোড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। উনি চট করে কল থেকে বেরিয়ে বাইরে উঁকি দিতেই দেখলেন সাদা কিছু একটা উত্তরের জঙ্গলের দিকে চলে যাচ্ছে। উনি ভয় পেয়ে জলদি উনি ওনার ঘরের ভিতরে ঢুকে যান। আসুন এবার আসি শরীফা ভাবির বলা কিছু ঘটনায়, যেটা উনি মৌ আপুকে বলেছিলেন সেই ঘটনাগুলো এখন শুনি। ঘটনাটি আজ থেকে 15 বছর আগে বা 16 বছর আগে, 2010-11 সাল বা এরকম কাছাকাছি একটা সময়। তো এই শরীফা ভাবির চাচা শ্বশুর, তার নাম হচ্ছে আলিমউদ্দিন। উত্তরের জঙ্গলের পশ্চিম পাশে ওনার একটা ধানি জমি আছে। তো এই আলিমউদ্দিন একদিন মাগরিবের কিছু আগে ওনার জমিতে কীটনাশক ছিটিয়ে ক্ষেতের আইল ধরে হেঁটে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছেন। আইলের বাম সাইডেই রয়েছে পানি নিষ্কাশনের জন্য ছোট নালা বা ড্রেন। উনি যখন আইল ধরে হেঁটে সামনে আসছিলেন তখন তিনি দেখতে পান জঙ্গলের ভেতর দিয়ে যেই পায়ে চলা রাস্তাটি গিয়েছে ওখান দিয়ে 4 কি 5 জন লোক হেঁটে আসছে। দেখে মনে হচ্ছে ওনারা তাবলিগ জামাতের লোক, গায়ে সাদা জোব্বা, মাথায় পাগড়ি পরা, হাতে তসবিহ। তো উনি ভেবেছেন তাবলিগ জামাতের লোক, কিন্তু এই জঙ্গলে কি করতে আসলেন রাতের বেলা, পথ ভুলে গেলেন নাকি? তো ওনার জমিটা ছিল জঙ্গলের ওই রাস্তাটা থেকে একটু নিচের দিকে। তো উনি ভেবেছিলেন দূর থেকে তাদেরকে সালাম না দিয়ে উপরে উঠে সামনে গিয়ে তাদেরকে সালাম দিবেন। তো উনি যখন যাচ্ছিলেন তখনই ওনার মনে হলো যে ওনাকে কেউ একটু জোরে ধাক্কা মেরে আইলের পাশে ওই ড্রেনটিতে ফেলে দিল, আর তার পায়ে কেউ একজন প্রচন্ড জোরে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। উনি তো ব্যথায় চিৎকার করে যখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন তখন আর কাউকে দেখতে পেলেন না। উনি ওখান থেকে অনেক কষ্টে উঠে খোঁড়াতে বাড়িতে ফিরলেন। তারপর ওনাকে হাসপাতালে নিয়ে যখন এক্সরে করানো হলো তখন দেখা গেল ওনার পায়ের 2টো হাড়ি ফেটে গেছে। অনেকদিন পায়ের চিকিৎসার পর যখন উনি কিছুটা হাঁটতে চলতে পারেন তখন একদিন উনি চিন্তা করেন যে ওনাদের গ্রামে ছোট্ট একটা খাল রয়েছে। ওই খালটা কলা গাছের ভেলা দিয়ে পার হয়ে খালের ও পাশে ওনার একটা জমি আছে, ওই জমিতে উনি যাবেন ঘাস নিড়াতে। তো উনি হাতে একটা কোদাল আর কোমরে একটা ছোট্ট কাঁচি গুজে, মানে যেটা দিয়ে আর কি ঘাস নিড়ানো হয়, সেটা নিয়ে ভেলা করে রওনা দিলেন ওপারে যাওয়ার জন্য। উনি যখন খালের মাঝামাঝি এসেছেন তখন ওনার মনে হলো সেদিনের মতো কে একজন ওনাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল, আর সাথে সাথে ওনার পা চেপে ধরে টেনে পানির তলায় নিয়ে যাচ্ছে। উনি বাঁচার জন্য হাত পা ছুটছে এবং হাত পা ছোটাছুটি করে উপরে উঠে আসতে চাইছেন, কিন্তু পারছেন না। ওনার ভাগ্য ভালো
যে তখন খালে কিছু মানুষ গোসল করছিল। তারা ওনাকে এভাবে হাবুডুবু খেতে দেখে ওনার কাছে এগিয়ে গিয়ে তাকে পানি থেকে প্রায় মরমর অবস্থায় তুলে বাড়িতে নিয়ে যান। তারপর থেকে উনি যখনই একা কোথাও যেতেন, তা দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক, কখনো সাপ, কখনো লাশ এসব রাস্তার উপর পড়ে থাকতে দেখতেন। একদিন মাঝ দুপুরে উনি ওনার ক্ষেত থেকে, প্রথম যেদিন ওনাকে আইলে ফেলে দিয়েছিল ওই ক্ষেত থেকে আর কি, সেই রাস্তা ধরে উনি বাড়িতে হেঁটে ফিরছিলেন। এই মাঝ দুপুরে উনি হঠাৎ চারপাশে অসংখ্য গোখরা সাপের বাচ্চা দেখতে পান, যেগুলো তার দিকে ফনা তুলে তাকিয়ে আছে, মানে ছোট বাচ্চা কিন্তু ফনা তুলে তাকিয়ে আছে। তখন তো উনি ভয়ে, যে সূরা পড়তে জানতেন, যে দোয়া দুরুদ জানতেন, এগুলো পড়ছিলেন এবং এক পা করে পেছাতে থাকেন। হঠাৎ করে সবগুলো সাপ ওনার চোখের সামনে ভোজবাজির মতোই উধাও হয়ে গেল। উনি তো ভয়ে এক দৌড়ে বাড়িতে চলে এলেন। তারপর ওনাকে একজন কবিরাজ দেখানো হলে কবিরাজ যখন ওই জিনগুলোকে হাজির করলো, তখন ওই জিন বলে যে সেদিন আমরা মাগরিবের নামাজের জন্য যাচ্ছিলাম, তো আমাদেরকে দেখেও সালাম দেয়নি, উল্টো আমরা ওকে দেখে বিরক্ত হই, তাই মূলত ওর উপর রেগে আমরা ওকে একটু শাস্তি দিচ্ছিলাম আর কি। তখন আলিমউদ্দিন বলেন যে আমি তো কাছে গিয়ে সালাম দেবো ভেবেছিলাম, আর আমি তো মানুষ মনে করে এগিয়েছিলাম, আমি তো মানুষ না অন্য কিছু, এটা তো বুঝতেই পারিনি। তখন ওই জিনেরা তাদের ভুল বুঝতে পারে, তখন আলিমউদ্দিনকে তারা ক্ষমা করে দেয়। এরপর ওই জিনগুলো চলে যায় ওখান থেকে। এরপরে আলিমউদ্দিনের সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি। এবার আসি শরীফা ভাবির বলা আরেকটি ঘটনায়। এই ঘটনা আজ থেকে 4 বছর আগে, মানে 2020 সালের দিকের ঘটনা। দক্ষিণ পাড়ার একজন বৃদ্ধা মহিলা মারা যান। ওই মহিলাকে দাফন করা হয় তাদের বাড়ির পেছনে যে জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের যে পুরনো কবরস্থান রয়েছে, যেটা ছোট জঙ্গলে ভরে গেছে, ওইখানে। মহিলার ছেলের যেই বউ, এই বউটা ওই মহিলার মৃত্যুর মাসখানেক পরে একদিন বেলা 12টা কি 12:30, মানে একদম, মানে কি বলবো আর কি, দুপুর বেলা বলা চলে আর কি, মানে ওই সময় সবাই কাজে ব্যস্ত থাকে। এইরকম একটা সময় একটা ঝাড়ু আর পাতা রাখার জন্য একটা বেতের খাঁচা নিয়ে ওই জঙ্গলে যান পাতা ঝাড়ু দিতে। ওই মহিলা খাঁচাটা এক পাশে রেখে এক মনে পাতা ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎ উনি পেছন থেকে কিছু একটা শুকনো পাতার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসার শব্দ শুনে কৌতূহলবশত পেছন ফিরে তাকান। আর উনি যেটা দেখতে পান, এটা দেখেই তো উনি প্রচন্ড ভয় পান। উনি দেখতে পান একটা ভাঙা কবরের ভেতর থেকে ওনার মৃত শাশুড়ির মতোই দেখতে কিছু একটা বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে ওনার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে উনি ভয়ে এক চিৎকার দিয়ে পাতা রাখার খাঁচা ঝাঁটা ওখানেই ফেলে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। এরপর কিন্তু উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আরেকজন লোক, তার নাম বাচ্চু মিয়া, উনি রাতে খাল থেকে মাছ ধরে ওই জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়, আর এই অনুভূতি থেকেই উনি একটু সামনে এগিয়ে গিয়ে একটা বাঁশ সারের আড়ালে ফ্রেশ হওয়ার জন্য উনি যান, আর ওনার পাশে ওনার মাছের হাঁড়িটা রাখেন। তো উনি ওইখানে যাওয়া মাত্রই দেখতে পান একটা বাঁশের পেছন থেকে কালো কুচকুচে ছোট বাচ্চার মতো একটা আছে, আর ওই জিনিসটা একটা হাত ওই মাছের হাঁড়িটার দিকে বাড়িয়ে দিয়েছে এবং হাঁড়িটা ধরেছে। তো বাচ্চু মিয়া ভয় না পেয়ে রেগে গিয়ে ওনার পাশে পড়ে থাকা একটা বাঁশের কঞ্চি দিয়ে সজোরে ওই হাতটাকে মেরেছে একটা বাড়ি। আর সাথে সাথে উনি টের পান কিছু একটা ওনাকে হ্যাচকা টান মেরে এক টানে বাঁশের আগায় তুলে ফেলেছে। তো বাচ্চু মিয়া তো মারাত্মক ভয় পেয়ে ওখানে ওই বাঁশের আগা থেকে চিৎকার করে গলা ফাটিয়ে বলছেন, এই আমারে নামাও, আমারে নামাও, আমারে মাইরা ফেললো গো, কে আসো আমারে নামাও। তো বাচ্চু মিয়ার চিৎকার শুনে আশেপাশের মানুষজন এগিয়ে আসে। এই বাঁশসার থেকে, ওই বাঁশের ওই জায়গা থেকে তাকে অনেক কষ্টে নামানো হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল মানুষদেরকে, ওনারও অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, এই মৌয়াপুদের দক্ষিণ পাড়া একটা ছোট কালভার্ট রয়েছে। কালভার্টটার ডান পাশে খোলা মাঠ আর বাম সাইডে ঝোপঝাড়। অনেকেই রাতে দিনে ওখানে বসে বাতাস খায়, আড্ডা দেয়। এই দক্ষিণ পাড়ারই এক লোক ঢাকায় জুতোর কারখানায় কাজ করে, তার নাম হচ্ছে আরশ আলী।
ছুটিতে সে বাড়িতে আসে নাইট ট্রিপের বাসে। রাত যখন 12:30 বা তারও কিছুটা পরে এমন একটা সময় হবে আর কি আনুমানিক। তো আরশালী যখন ওই কালভার্টের কাছাকাছি এসেছে তখন সে দেখতে পায় কালভার্টের উপরে কালো বোরখা পরা 4 জন মহিলা বসে আছে। তো আরশালী ভাবছে এত রাত্রে এই মহিলারা এখানে কি করে, এদের কি এখন বাতাস খাওয়ার সময় হলো, গল্প করার সময় হলো? তো উনি বিষয়টা একটু ভালোভাবে নেন না। তো উনি এই চিন্তা করতে করতে কালভার্টে উঠবেন এমন সময় একজন মহিলা বলে ওঠে, এই আরশালী, এদিক দিয়ে যাইও না, দেখছো না আমরা এখানে বসে আছি, ঘুরে অন্য রাস্তা দিয়ে যাও। তো আরশালী আসলে বিরক্ত হন, এত রাত্রে এই মহিলাগুলো এখানে বসে গল্প করছে, এটা দেখে মূলত বিরক্ত হয়েছেন। তারপর আবার তাকে বলছে যে এদিক দিয়ে না গিয়ে ঘুরে যেতে। তো উনি এই বিরক্তি থেকে মানে তাদেরকে বলে ওঠেন যে আমার বাড়ি হলো এইদিকে, আমার যাওয়ার পথ এইদিকে, আমি আপনাদের জন্য অন্য রাস্তা দিয়ে ঘুরে কেন যাব? তো এই কথা বলে উনি সামনের দিকে যেই না চলা শুরু করেছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ একজন এই আরশালীর চুলের মুঠি ধরে তার শরীরটাকে উল্টো দিকে ঘুরিয়ে তার কোমরে মেরেছে সজোরে এক লাথি। এক লাথি খেয়ে আরশালী কালভার্ট থেকে নিচে পড়তে পড়তে বেঁচে গেলেও পরবর্তীতে সে পেছন দিকে তাকিয়ে দেখে ওই কালভার্টে এই আরশালী ছাড়া আর কেউ নাই। সে তো বুঝেছে যে সে কি ভুলটা করেছে, কারণ যাদেরকে উনি স্বাভাবিক মহিলা মানুষ মনে করেছিলেন আসলে ওনারা তো মহিলা ছিলেন না, ওনারা ছিলেন কোনো অশরীরী। তো উনি তো ওই অবস্থায় কি দৌড় দেবেন কি করবেন প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার দিয়ে উনি বেহুশ হয়ে গেছেন। ওই কালভার্টের আশেপাশে কিন্তু ঘর বাড়ি রয়েছে। তো ওইখান থেকে কিছু লোকজন এই শব্দ শুনে ছুটে এসে দেখে যে একজন লোক পড়ে আছে, তাকে চিনতেন, আরশালীকে চিনতেন আর কি। তো ওনাকে ওখান থেকে ধরে বাড়িতে দিয়ে আসে। তো এবার আসে আবার শরীফা ভাবি, উনি যা দেখেছেন সেই ঘটনায়। শরীফা ভাবির তখন নতুন বিয়ে হয়েছে। তো উনি রাতে খাবারের পর ওয়াশরুমে গিয়েছেন। তো ওনার ঘরের দিকে আবার ফিরছিলেন ওয়াশরুম থেকে। তো উনি দেখেন সাদা ধবধবে মোটা তাজা একটা ঘোড়া ওনার আর ওনার শাশুড়ির ঘরের মাঝখানে যে একটা চাপা রাস্তা রয়েছে এটা ধরে হেঁটে বেরিয়ে সামনের রাস্তার দিকে যাচ্ছে। তো দুই ঘরের মাঝখানের রাস্তাটা এতটাই সরু যে ওই ঘোড়ার যে বডি তাদের ঘরের যে শলার বেড়া, এই বেড়াতে ঘষা লাগছে আর শব্দ হচ্ছে। তো উনি ঘোড়াটাকে দেখে ভয়ে সেখানেই দাঁড়িয়ে চিৎকার করে ওনার শাশুড়িকে ডাকতে থাকেন। ওনার শাশুড়ি তো কুপি হাতে বেরিয়ে যখন এসেছেন তখন উনি যেটা দেখেছেন সেটা ওনার শাশুড়িকে বলেন। শাশুড়ি বলেন যে বৌমা তুমি ভয় পেও না, এই ঘোড়াটাকে রাতের বেলা মাঝে মাঝে অনেকেই দেখে, তো আমরা অনেকে এটাকে দেখি, আমরা ভয় পাই না। আর এটাকে দেখে কোনো ধরনের কোনো চিৎকার চেঁচামেচি, এর দিকে কোনো জিনিস ছুঁড়ে মারা, এই জিনিসটা করা যাবে না। আর এই জিনিসটা কারো এখন পর্যন্ত ক্ষতি করেছে এমন নজির আমরা শুনি নাই। ও এদিক দিয়ে যায়, হাঁটাহাঁটি করে, এটা ওর রাস্তা, আমরাও এটা মেনে নিয়েছি। এটা অনেক আগে থেকেই চলছে এমনটা। তো এইভাবেই এই শরীফা ভাবিকে তার শাশুড়ি বলেছিলেন। তো ওই দিনের পর থেকে আরো অনেকবারই নাকি এই শরীফা ভাবি ওই ঘরের পাশ দিয়ে ওই ঘোড়াটাকে বেরিয়ে যেতে দেখেছেন। এমনকি মাঝে মাঝে নাকি ওইটা যে ডাক দেয়, ঘোড়া যেভাবে ডাক দেয় ওইটা ডাকও নাকি শুনেছেন। তো যাই হোক, এবার আর একজনের ঘটনায় আসি। তো এবার যে ঘটনাটি ঘটেছে সেটা হলো এই ভাবির স্বামী, মানে এই শরীফা ভাবির স্বামী, তার নাম হলো আব্দুল জলিল, মানে এই জলিল ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে। তো এই জলিল ভাই কিন্তু তখন রিক্সা চালাতো, উনি এখন আর রিক্সা চালান না, ওনার কিছু জমি আছে সেটাই চাষবাস করেন আর কি। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগের, মানে 2003, 4, 5 এরকম একটা সময় আর কি। তো ঘটনা যখন ঘটে ওই সময় ছিল কিন্তু একটা ভরা জ্যোৎস্নার সময়। রাতে উনি রিক্সা নিয়ে ওই কালভার্ট, যে কালভার্টের কথাটা একটু আগে আমরা বলেছি যে আরশালী ভয় পেয়েছিলেন আর কি, ওই কালভার্টের রাস্তা ধরে বাড়ি ফেরত আসছিলেন। তখন তিনি ওই সাদা ঘোড়াটিকে কালভার্টের নিচে দেখতে পান। ওইটা খুব আস্তে আস্তে নিজের মতো করে হেঁটে হেঁটে নিচ থেকে রাস্তার উপরের দিকে উঠছে। তো উনি ভাবলেন আজকে উনি দেখবেন এই ঘোড়াটা কোথা থেকে আসে আবার কোন দিকে যায়। উনি রিক্সাটা ওখানেই রেখে ধীর পায়ে ওটার পিছু নিলেন। ঘোড়াটা একসময় কালভার্টের বাম সাইডের জঙ্গলের ভেতরে ঢুকে গেল। উনিও কিছু না বুঝে ওটার পিছু পিছু জঙ্গলে ঢুকে গেলেন।
খুবই কৌতূহল দেখবে উনি। তারপর উনি ওই ভেতর ঢুকে আর ওই ঘোড়াটাকে খুঁজে পান না। অনেক দূর পর্যন্ত এগিয়ে এদিক ওদিক খুব ভালো করে খুঁজলেন, না, কোথাও আর ওই ঘোড়াটাকে উনি দেখেন না। যখন উনি ফিরতি পথ ধরার জন্য ঘুরে হাঁটা ধরলেন, তখন ওনার মনে হলো, আরে আমি কোথায়? এ তো এক অচেনা ভয়ঙ্কর জঙ্গল। এমন বড় জঙ্গল উনি কখনো দেখেন নাই, আর জীবনে কখনো ঢোকেনও নাই। এটা তো সেই চিরচেনা জঙ্গল না। এই জঙ্গলটার প্রতিটা গাছ উনি চেনেন, কিন্তু এটা উনি কি দেখছেন? এটা উনি কোথায় আসলেন? এই জঙ্গলটা পুরোটাই ওনার অচেনা। তো উনি তো যখনই যেদিকেই যাচ্ছেন আরো গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছেন, অথচ এমন গভীর জঙ্গল ওই গ্রাম কেন, বাংলাদেশের অনেক জেলাতেই পাওয়া যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। তো তখন উনি ভয় পেতে শুরু করলেন যে আমি তো ভুল করেছি, আমি তো ভয়ঙ্কর এক জায়গায় চলে এসেছি, এই জায়গা তো কোনো মনুষ্য জায়গা না। ভয়ে ওনার গা হাত পা কাঁপতে লাগলো। এখন উনি বাড়িতে ফেরত আসবেন কিভাবে? উনি একটা গাছের নিচে বসে পড়লেন। উনি কিছুক্ষণ বসার পর যখন একটু উঠে দাঁড়িয়েছেন, হঠাৎ করে ঠাস করে ওনার গালে একটা চড় অনুভব করলেন। এরপর ওনার কিছু মনে নেই। অনেক রাত হয়ে গেছে, এদিকে উনি বাড়ি ফেরত আসছেন না। এটা দেখে ওনার বাড়ির লোকজন ওনাকে খুঁজতে বের হয়ে দেখতে পান কালভার্টের কাছে ওনার রিক্সা পড়ে আছে, উনি নেই আশেপাশে। তখন ওনাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরের দিকে লোকজন ঢুকে যান। তখন গাছের একটি নিচে, মানে একটা গাছের নিচে ওনাকে পড়ে থাকতে দেখেন সবাই। ওখান থেকে আনার পরে ওনার মুখ থেকে দেখা যাচ্ছে রক্ত বের হচ্ছে এবং ওনার মুখের দুটি দাঁত ভাঙা। ওনার জ্ঞান ফেরার পরে উনি অনেক দিন অসুস্থ ছিলেন। কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করার পর জানা যায় যে একে তো উনি ওনার ওই ঘোড়াটাকে দেখেছেন, দেখে ওখানে দাঁড়িয়ে থাকা উচিত ছিল। এরপর উনি পিছু নিয়েছেন, পিছু নিয়ে আবার জঙ্গলের মধ্যে ঢুকেছেন। মানে ওই ঘোড়াটিকে বিরক্ত করার একদম চরম লেভেলে উনি চলে গিয়েছিলেন। এই জন্যই মূলত ওনাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তো এখন কথা হলো যে শাস্তি দেওয়া হয়েছে ভালো কথা, সমস্যা কিন্তু যাবে না। ওনার স্বামী, মানে শরীফা ভাবির যে স্বামী জলিল ভাই, উনি কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হবেন না, ওনার অনেক সমস্যা থেকে যাবে। তো কবিরাজ বলেন যে ওই ঘোড়াটা তো ভালো, ওটা তো আসলে ঘোড়া না, ওটা একটা ভালো জিন। কিন্তু যেহেতু এইভাবে ওকে বিরক্ত করেছে, ওর একটা চাওয়া আছে, সেটা হলো প্রতি পূর্ণিমা রাত্রে ওই জঙ্গলের প্রবেশ পথে এক হাড়ি সিন্নি রেখে আসতে হবে। এটা ওই ঘোড়াটাকে খাবে এবং এইটা রেখে আসার শর্তেই জলিল ভাই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। মানে ওই জিনটা তার উপর আর কোনো প্রভাব বিস্তার করবে না। জিনটা খুব ক্ষিপ্ত হয়েছিল, কারণ সবাই জানে তার বিষয়ে, সবাই দেখলে তাকে এড়িয়ে চলে যায়। কিন্তু এই জলিল ভাই কৌতূহল হয়ে যে তিনি জঙ্গলের মধ্যে ঢুকেছেন, আবার তাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে ওই ঘোড়ারূপী জিনের একটা ক্ষোভ। এখনো এই শরীফা ভাবি নিজ হাতে সিন্নি রান্না করে জঙ্গলের প্রবেশ পথে রেখে আসেন পূর্ণিমা রাত্রে, আর পরদিন গিয়ে খালি হাড়ি নিয়ে আসেন। এসে দেখেন যে ওই হাড়ি এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে কেউ ধুয়ে রেখে দিয়েছে, এমনটা আর কি। মৌ আপু বলেছেন যে অনেক বছর দেখেছেন ভাবি এই কাজটা প্রতি মাসেই করেন। কেন করেন এটা জানতেন না, এই ঘটনা শেয়ার করার মাধ্যম দিয়েই উনি জানতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের আকলিমা জান্নাত মৌ আপুকে। চমৎকার কয়েকটি ঘটনা যেটা উনি শরীফা ভাবির কাছ থেকে সংগ্রহ করেছিলেন সেটি আমাদেরকে দিয়েছেন। আশা করছি প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো অনেক ভয়ের লেগেছে আপনাদের কাছে। আর শরীফা ভাবি উনি আমাদের এই ঘটনা যখন শুনবেন, ওনার জন্য শুভকামনা জানাচ্ছি যে ওনার মাধ্যম দিয়ে মৌ আপু বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে দিতে পেরেছেন। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের 102 নম্বর এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আর এবারের ঘটনাটিও আমরা একজন আপুর কাছ থেকে পেয়েছি। চলুন শুনে আসি সেই ঘটনাটি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 102 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু। ওনার নাম নুসরাত জাহান নিশু। ওনার বাড়ি চট্টগ্রামের
রাও জানে। মূলত উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এটি ওনার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া, আর এই ঘটনাটি ঘটেছিল ওনার আপন ভাই যার নাম আইনুল আবেদিন। ঘটনাটির সময়কাল 2020 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে। ওই সময় কিন্তু এসএসসি পরীক্ষা চলছিল দেশব্যাপী। আর ওনার ভাই এই আইনুল আবেদিন ভাইয়া উনি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। তো পরীক্ষার পরের দিন পড়ার টেবিল থেকে এসে হুট করে উনি ওনার আম্মুকে বলছেন যে আমার একটা কাজ আছে, আমি একটু বাইরে বেরোবো, ফিরতে একটু রাত হবে। পরের দিন পরীক্ষা, এখন কারো কাজ থাকতে পারে, এইটা তো আসলে কোনো পরিবার মেনে নেবে না। তো ওনার আম্মু তো সাফ সাফ বলে দেন কোনোভাবে এখন বাইরে যাওয়া যাবে না, তোমার কালকে পরীক্ষা, এখন কোনোভাবে বাইরে যেতে পারবে না। উল্টো আরো বকাঝকা করেন যে যাও রুমে যাও, লেখাপড়া করো। তো কি আর করা, ওনার আম্মুর মুখ থেকে বকাঝকা শুনে উনি রুমে চলে গিয়েছেন। রাত প্রায় 11টা, পরের দিন পরীক্ষা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো 11টার দিকে ভাতটা খেয়ে যে যার রুমে চলে গেছেন। এই যে আইনুল ভাইয়া উনি ওনার রুমে, আর নিশু আপু উনি ওনার রুমে, আর ওনার আব্বু আম্মু আর এক রুমে। এদিকে কি হয়েছে, এই খাওয়া দাওয়া করার বেশ খানিকক্ষণ পর আস্তে করে এই আইনুল ভাইয়া ওনার বোন মানে নিশু আপুর রুমে এসে বলতেছে, এই নিশু, আমি কিন্তু এখন বাইরে যাচ্ছি, খবরদার কাউকে বলবি না। এখন ওনার বোন চিন্তা করছে যে আসলে বাইরে যাওয়ার তাড়াটা কি, নিশ্চয়ই কোনো পরীক্ষার কারণে, হয়তো বা কোনো সাজেশন হোক বা গ্রুপ স্টাডি হোক, যেহেতু উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এই কারণেই মনে হয় বাইরে যেতে চাচ্ছে, এটা মা বাবার কাছে বলছে না, আর বললেও যেতে দিবে না, যেহেতু জরুরি। তো উনি আর কিছু বলেন নাই আর কি। তো আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি ফেরত এসো, তুমি না আসলে আমি ঘুমাবো না, মানে এরকমটা বলেছেন আর কি। আর উনি জানালা দিয়ে ওনার যে রুমটা, মূলত এই নিশু আপুর রুমটা ছিল ঘরের পশ্চিম পাশে। তো ওই দিক দিয়ে, ওই জানালার ওখান দিয়ে যদি তার ভাই ডাকে, মানে আইনুল আবেদিন ভাই ডাকে, তাহলে উনি শুনতে পাবেন এবং দরজাটা খুলে দিতে পারবেন। তো এই আইনুল আবেদিন ভাই চিন্তা করলেন যে যেহেতু ও জেগে থাকবে, খুশি হয়ে তাকে আবার 100 টাকা দিয়েছে এই নিশু আপুকে, যে নেই 100 টাকা, পরে কিছু কিনে খাস। তো নিশু আপু খুশি, উনি ওনার মতো করে লেখাপড়া করছেন আর ভাইয়ের অপেক্ষায় আছেন যে কখন আসবে। তো এই লেখাপড়া করতে করতেই উনি কখন যেন বিছানার উপর ঘুমিয়ে গেছেন, নিজেও বলতে পারেন না। তো এই নিশু আপুর ঘুম ভেঙেছে ওনার আম্মুর চিল্লাচিল্লির শব্দে। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত প্রায় 3:30টার মতো বাজে। তো উনি তাড়াতাড়ি করে ওনার রুম থেকে বের হয়ে ওনাদের ড্রয়িং রুমে গিয়ে দেখেন যে এই আইনুল আবেদিন ভাই অজ্ঞান অবস্থায় সোফায় শুয়ে আছে, আর ওনার আম্মু তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। আর এই নিশু আপুর আব্বু উনি জানালার পাশে দাঁড়িয়ে খুব চিন্তিত মনে একটার পর একটা সিগারেট ধরাচ্ছেন। তো কি হয়েছে জিজ্ঞেস করলে ওনার আম্মু তো এই নিশু আপুকে খুব বকাঝকা দেয় যে এই তুই খেয়াল করলি না যে ও বাইরে গেছে, নিষেধ করলি না কেন। তো যাই হোক, এর অল্প কিছুক্ষণ পরেই এই আইনুল আবেদিন ভাইয়ের কিন্তু জ্ঞান ফিরে ঠিকই, কিন্তু উনি কোনো কথা বলতে পারছেন না। বোবা মানুষ যেরকম আওয়াজ করে ঠিক ওই রকম করে আওয়াজ করছেন। তো এমত অবস্থায় এই নিশু আপুর আব্বু উনি ওনাদের স্থানীয় মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন তাকে কল করেন। উনি যদিও ওই সময় ঘুমাচ্ছিলেন, তো কল করে তাকে বাসায় ডেকে নিয়ে আসেন। এদিকে উনি আসার পর তখন কিন্তু অনেক রাত, বলতে 3:30টার দিকে, তো মানে এই নিশু আপু টের পেয়েছেন সব, ওনার ঘুম ভেঙেছে। এরপরে প্রায় আধা ঘন্টা চলে গেছে, তখন প্রায় 4টার বেশি বাজে। ইমাম মুয়াজ্জিন সাহেব এসেছেন, এসে জিজ্ঞেস করেন যে আসলে হয়েছে কি। তো এখন ওই আইনুল আবেদিন ভাই তো কিছু বলতে পারছেন না, বোবা মানুষের মতো শব্দ করছেন। শুধু এই নিশু আপুর আম্মু হুজুরকে এতটুকু বলেন যে হঠাৎ করে আম্মু আম্মু বলে চিৎকার করার শব্দ উনি পেয়েছেন। এরপরে দরজা খুলে দেখেন যে উনি নিচে পড়ে আছেন অজ্ঞান অবস্থায়। এরপরে মূলত তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে ঘরের মধ্যে। তো এসব কিছু শোনার পর মুয়াজ্জিন সাহেব ওই অবস্থায় তেল পরা দেন, সরিষা পরা দেন এবং তেলগুলো ওনাকে গায়ে মেখে দিতে বলেন। পরের দিন কিন্তু পরীক্ষা। এই ঘটনা কিন্তু রাতের বেলা ঘটল। সকাল বাজে 9টার দিকে এই আইনুল আবেদিন ভাইয়াকে ওনার আব্বু গাড়িতে করে পরীক্ষার সেন্টারে দিয়ে আসেন। তো সেন্টারে দিয়ে উনি বেশ কিছুটা দূরে চলে এসেছেন। প্রায় বেলা 11টার দিকে এই আইনুল আবেদিন ভাই যে স্কুলে পড়তেন
ওই স্কুলের যিনি একজন টিচার, ওই টিচার উনি আবার এই আইনুল আবেদিন ভাইয়ের আব্বুকে চিনতেন, তার ফোন নাম্বার তার কাছে ছিল। হঠাৎ করে ফোন করে বলছে যে দ্রুত আপনি পরীক্ষার সেন্টারে যান। পরীক্ষার সেন্টারের যিনি মানে হল প্রধান, উনি ফোন করেছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষককে যে এই আইনুল আবেদিনের অবস্থা ভালো না, পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বমি করছে, বমির সাথে খুব রক্ত বের হচ্ছে, অবস্থা খুব খারাপ, দ্রুত যেতে হবে। তো এইভাবে একটা মারাত্মক বাজে খবর পেয়ে দ্রুত এই নিশোপুর আব্বু তাড়াতাড়ি করে পরীক্ষার সেন্টারে চলেন। সেন্টার থেকে তাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যান। এদিকে বাড়িতে খবর পাঠানো হয়। এসব খবর শুনে ওনার আম্মু তো কান্নাকাটি শুরু করে দেন, এবং কান্নাকাটি করতে করতে উনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন পরিবারে তো মাত্র ওনাদের দুইটা সন্তান, এই নিশো আপু আর আইনুল আবেদিন ভাই। এখন এই অবস্থায় এই আইনুল আবেদিন ভাইয়াকে প্রায় 11 দিন হসপিটালে রাখা হয়েছিল। বাকি পরীক্ষাগুলো কিন্তু দেওয়া হয়নি। 11 দিন পর যখন আর কোনো উন্নতি হচ্ছে না, তখন ওই আইনুল আবেদিন ভাইয়াকে বাসায় নিয়ে আসা হয়। অনেকের পরামর্শ নিয়ে অনেক হুজুর দেখানো যায় হয় আর কি, কোনো উপকার হচ্ছিল না ওই সময়। আর এই আইনুল আবেদিন ভাইয়ের মধ্যে অদ্ভুত কিছু আচরণ দেখা যায়। উনি নিজে নিজে বিড়বিড় করে কথা বলতো, ঘরের দেয়ালকে নাকি সালাম করত, আবার কখনো কখনো পড়ার টেবিলকে ধরে সালাম করত, আর সকলের দিকে কেমন যেন এক ভয়ানক দৃষ্টিতে তাকাতো। ওই দৃষ্টিতে তাকানো দেখলেই যে কারো হিলে চমকে যেত। আর সবসময় একা একা থাকতেন, কারোর সাথে তেমন কোনো কথা বলতেন না। তো একদিন এই নিশোপুর আব্বু খুব ভালো একজন হুজুরের সন্ধান পান, ওখানে নিয়ে যান। তো মূল ঘটনাটা জানা যায় ওনার ওখানে নিয়ে যাওয়ার পর, কারণ এর আগে কিন্তু এই আইনুল আবেদিন ভাই কারো কাছেই কোনো বিষয়গুলো ভালো করে বলতে পারতেন না, সেটা যে কোনো কারণেই হোক। তো ওইখানে যখন নিয়ে যাওয়া হয়, তখন ওই আইনুল আবেদিন ভাই বলেন যে যেই রাত্রে উনি বাড়ি থেকে বের হয়েছিলেন, মূলত উনি লেখাপড়ার উদ্দেশ্যে বের হন নাই। উনি ওই রাত্রে গিয়েছিলেন চট্টগ্রাম যেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটাকে চুয়েট বলে, ওই চুয়েটে গিয়েছিলেন। ওই চুয়েটে একটা কনসার্ট হওয়ার কথা ছিল। ওই কনসার্টে বাংলাদেশের খুব নাম করা একজন শিল্পী জেমসকে আমরা অনেকেই চিনি, ওই জেমস এসেছিলেন। আর ওনাদের বাড়ি থেকে চুয়েটের দূরত্ব যদি গাড়ি নিয়ে যাওয়া যায় 20 মিনিটের মতো লাগে। তো গান শেষ হওয়ার পর ওনারা বাড়িতে ফেরত আসছিলেন। তো ওনারা বাইক নিয়ে 3 বন্ধু গিয়েছিলেন। তো ওই 3 বন্ধুরও কিন্তু পরীক্ষা, তারপর ওনারা গিয়েছিলেন। এখন বাকি 2 জনের বাড়ি অন্য এলাকায়, ওদের 2 জনের কিন্তু মানে একই বাইকে 3 জন। তো 2 জন তো অন্য এলাকায়, ওরা তো একটা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত এই আইনুল আবেদিন ভাইকে নামিয়ে দিয়ে ওরা চলে গেছে। ওইখান থেকে কিন্তু তার বাড়িতে খুব বেশিক্ষণ হাঁটতে হয় না, অল্প সময় হাঁটতে হয়। তো বাড়িতে যাওয়ার আগে একটা পারিবারিক কবরস্থান রয়েছে। তো উনি যখন ওই কবরস্থান ক্রস করছেন, হঠাৎ করে কোনো একটা প্রাণী নাকি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। তো হঠাৎ এমন চিৎকার শুনে রাতের বেলা উনি তো খুব ভয় পেয়ে গেছেন। এরপর হঠাৎ করে পেছন থেকে মনে হচ্ছে কারো হাঁটার শব্দ, আস্তে 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 পেছন থেকে হেঁটে তার দিকে আসছে। তো উনি কে হেঁটে আসছে এটা দেখার জন্য যেই না পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন পেছনে মানুষের অবয়বেই কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা স্বাভাবিক উচ্চতা থেকে একটু বড়। আর এই আইনুল আবেদিন ভাইয়ের বডি থেকে ওই অবয়বের বডির দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি, সর্বোচ্চ 6 ইঞ্চি দূরত্ব হবে। এবং এত কাছাকাছি ওই বডিটা আছে যে ওই বডির নিঃশ্বাস নিচ্ছে, ওনার গরম নিঃশ্বাস এবং নিঃশ্বাস নিয়ে শব্দটাও উনি পাচ্ছিলেন। হঠাৎ করে ঘুরে যদি কাউকে এত কাছে রাতের বেলা কেউ দেখে, তাহলে তার কি অবস্থা হতে পারে? ওই অবস্থায় ওনার মনে হচ্ছিল হৃৎপিণ্ড ভয়ে মনে হচ্ছে শরীরের ভেতর থেকে খুলে বাইরে চলে আসবে। এরপর উনি যেই না ঘুরে দৌড় দেওয়ার জন্য মানে আগাবেন, মানে যেই না উনি ঘুরেছেন, তখন দেখেন ওই একই ব্যক্তিটা আবার ওনার সামনে ঠিক একই দূরত্বে দাঁড়িয়েছেন, মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে। এরপর ওনার আর কিছুই মনে নাই, উনি ওইখানে অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর ওনার হুশ আসে, উনি দেখেন উনি রাস্তাতেই পড়ে আছেন। ওনার আশেপাশে 2 থেকে 3টা কালো রঙের বিড়াল ঘোরাঘুরি করছে। উনি উঠে আল্লাহর নাম নিয়ে দৌড় দেন। ওনার বাড়ি যে কোন দিকে ওই সময় খেয়াল ছিল না, মানে এমনভাবে দৌড় দিয়েছেন যে উনি কোন দিক যাচ্ছেন জানেন না, তবে উনি বাড়ির দিকে এসেছিলেন। বাড়ির কাছাকাছি এসে ওনার আম্মু বলে ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরের বিষয়গুলো তো
বাড়ির সকলেই দেখেছে। তারপরে নাকি ওই ওই অবস্থায় যখন হুজুরের কাছে উনি বিষয়গুলো বলছেন, তখন কিন্তু নিশু আপু, তারপর ওনার আম্মু এখানে উপস্থিত ছিলেন। এরপরে হুজুর কি করেছেন, এই নিশু আপু ওনার আম্মুকে ওই রুম থেকে বলেন যে আপনারা এই রুম থেকে যান, আমি এর সাথে কথা বলবো। এরপরে কি হয়েছে, হুজুর কি করেছে, ওনারা কিছু বলতে পারেননি। তবে ওই দিন রাত্রে নাকি এই আইনুল আবেদিন ভাইয়ের রুম থেকে ভাঙচুরের আওয়াজ শুনে সকলের ঘুম ভেঙে যায়। গিয়ে দেখেন যে এই আইনুল আবেদিন ভাই তার রুমে থাকা শোকেসের গ্লাস ভেঙে সেই গ্লাস দিয়ে হাত কেটে রক্ত চুষে চুষে খাচ্ছে। মনে হচ্ছে সে অনেক দিনের ক্ষুধার্ত। এসব দেখে তো বাড়ির সকলে খুবই ভয় পেয়ে গেছেন। ওনাদেরকে দেখে এই আইনুল আবেদিন ভাই নাকি জোরে বলে ওঠে, আমাকে হুজুরের কাছে কেন নিয়ে গেলি? তাড়াতাড়ি মেরে ফেলতে চাস আমাকে? তোরা তো নিজেরাও মরবি, আমি যখন মরবো আমিও তোদের সাথে নিয়েই মরবো। এই কথা বলেই নাকি এই আইনুল আবেদিন ভাই হঠাৎ করে মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। এই নিশু অপর আব্বু কিন্তু সারা রাত এই আইনুল আবেদিন ভাইয়ের পাশেই বসা ছিলেন। এরপর দিন সারাদিন মোটামুটি ঠিকঠাকই যায়। রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। এই নিশু অপর আম্মু ওয়াশরুমে যাওয়ার জন্য যখন উঠেছেন, তখন কি মনে করে এই আইনুল আবেদিন ভাইয়ের রুমের দিকে গিয়েছেন যে কি করছে সে দেখার জন্য, ঘুমাচ্ছে না কি করছে। তো উনি গিয়ে দেখেন এই আইনুল আবেদিন ভাই রুমে নাই, অথচ রুমের দরজা খোলা, বাড়ির মেইন গেট আবার বন্ধ। তাহলে সে বের হলো কিভাবে? তাকে তো সারা বাড়ি খুঁজেও যখন পাওয়া গেল না, তখন এই নিশাপুর আম্মু তার আব্বুকে ডেকে তোলে। তো এবার ওনার আব্বু এই আইনুল আবেদিন ভাইকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সেই কবরস্থানে, যে কবরস্থান থেকে উনি ভয় পেয়েছিলেন। এই আইনুল আবেদিন ভাই নাকি একটা কবরের অর্ধেকটা খুঁড়ে ওটার ভিতরে শুয়েছিল। তো ওইখান থেকে তাকে নিয়ে আসা হয়। ওখানে কেন গিয়েছে কথা জিজ্ঞেস করলে আইনুল আবেদিন ভাই বলে যে না, তো আমি কিছু জানি না, আমি কিভাবে গেলাম কি করলাম আমি কিছু বলতে পারি না। তো এইভাবে প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ওনাদের বাড়িতে ঘটছিল। আর রাতের বেলা এই আইনুল আবেদিন ভাইয়ের রুম থেকে নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যেত। আর একটা ভয়ানক ব্যাপার, সেটা হলো এক ধরনের গন্ধ পাওয়া যেত। যেমন কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে আতর, আগরবাতি, গোলাপ জল, এই ধরনের একটা সেন্ট আসে, ওই ধরনের সেন্ট মানে মরা বাড়ির যে গন্ধ, ওইটা নাকি পাওয়া যেত। প্রতি রাত্রেই নাকি ওনার রুম থেকে এই গন্ধটা ভেসে আসতো। আরো অনেক ঘটনা, এই ঘটনার উনি লেখেন নাই, নিশু আপু লেখেন নাই। এরপরে থেকে থেকে মানে বিভিন্ন সময় রুকিয়া করানোর জন্য ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হতো। আস্তে 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 এই আইনুল আবেদিন ভাই সুস্থ হয়ে ওঠেন। পরের বছর উনি আবার পরীক্ষা দেন এবং বিজ্ঞান বিভাগ থেকে উনি 4.56 পেয়ে পাশ করেছিলেন। এরপর এই আইনুল আবেদিন ভাই চট্টগ্রাম নাসিরাবাদ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন। 2 সেমিস্টার শেষ করেই পরিবারের অমতেই, একরকম অমতে আর কি, উনি বিদেশ চলে যান। আর এই আইনুল আবেদিন ভাই বর্তমানে দুবাইতে রয়েছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। আর আইনুল আবেদিন ভাই যিনি দুবাইতে আছেন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদেরকে দিয়েছিলেন যাতে করে আমরা ওনার সাথে যোগাযোগ করি। তো অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান নিশু আপুকে আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে লিসেনারদেরকে বলি যে রাতের বেলা এভাবে একা একা বের হওয়া উচিত নয়। ওনার জন্য ওই সময় যেটা জরুরি ছিল সেটা হচ্ছে পরের দিন পরীক্ষা। ওই সময় কোনোভাবেই জেমস আসুক আর যেই আসুক ওই সময় বের হওয়া উচিত হয়নি। তারপরও বের হয়েছেন। তো আল্লাহ তার ভাগ্যে এরকম বিপদ লিখে রেখেছিলেন, যার কারণে হয়েছে। এর ভিতরে আরো অনেক ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কোনো এক ভয়ানক পিশাচের খপ্পরে পড়েছিলেন। তা না হলে এমনটা হওয়ার কথা না। আস্তে আস্তে আল্লাহ তাআলা ওখান থেকে তাকে মুক্ত করেছেন, এটাই আমরা খুশি। উনি বাকি জীবন সুস্থ স্বাভাবিকভাবে, স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে এইভাবে উনি ওনার জীবন কাটান, আল্লাহর কাছে আমরা সে দোয়াই করি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 102তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়।
এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম শাওন। ওনার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার একটি গ্রামে। উনি ওনার গ্রাম এবং ইউনিয়নের নামও উল্লেখ করেছেন, তবে আমাদেরকে সেটি প্রকাশ করতে নিষেধ করেছেন সঙ্গত কারণে। উনি বর্তমানে বরিশালের একটি সরকারি প্রতিষ্ঠানে ড্রাইভার পদে নিযুক্ত রয়েছেন। চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি মূলত ওনার এক ফুপুর কাছ থেকে উনি শুনেছেন। ওনার ফুপুর 3 ছেলে, বড় ছেলের নাম মাহফুজ, মেজ ছেলের নাম কাউসার এবং ছোট ছেলের নাম আজিজুল। বড় ছেলের বয়স 26, মেজ ছেলের বয়স 22 এবং ছোট যে ছেলে তার বয়স 15 বছরের মতো হবে আর কি। মূলত ঘটনাটি তার মেজ ছেলে কাউসারের সাথে ঘটা শুরু করেছে এবং এটা এখনো ঘটছে। এই ঘটনাটি অত্র এলাকার অনেকেই নাকি জানেন, কিন্তু সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা প্রকাশ করতে পারছি না। ঘটনাটি পুরোটা শুনলেই বুঝতে পারবেন যে আসলে কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না বা কেন শাওন ভাই আমাদেরকে প্রকাশ করতে নিষেধ করেছেন। চলুন শুরু করি ঘটনাটি। ফুপু যেভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন শাওন ভাইয়ের সাথে, তো সেভাবেই আমরা শুরু করি। মূলত 2023 সালের জানুয়ারির শুরুর দিকে যখন শীতকাল, তখন এই ঘটনাটার সূত্রপাত হয়। একদিন এই কাউসার আর আজিজুল, এই 2 ভাই, ওনারা তো ঘুমাচ্ছেন, আর আরেক পাশে এই ফুপু মানে এই 2 ভাইয়ের যিনি মা, উনি ঘুমাচ্ছিলেন। মূলত ওর যে বাবা মানে এই 2 জনের যে বাবা, ওরা ঢাকা থাকে, আর যে মাহফুজ যে বড় ভাই সে বরিশালে চাকরি করে। তো এই জন্যই বাড়িতে এই 3 জনই থাকেন, এক রুমেই ঘুমান, আলাদা আলাদা জায়গায়। তো রাত আনুমানিক 2টো কি 3টা হবে, হঠাৎ করে এই ফুপুর মেজ ছেলে কাউসার সাপ সাপ বলে চিৎকার দিয়ে ওঠে। এখন তার চিৎকারে ওই আজিজুল যে, তার তো ঘুম ভেঙে যায়, সেও তো মা মা করে ডেকে ওঠে। তো এই ফুপু তো কোনো রকমে উঠে লাইট জ্বালিয়ে ওদের কাছে গিয়েছে, বলে কি হয়েছে রে? তখনই কাউসার বলে, মা সাপ সাপ, ওই যে কালো কুচকুচ একটা সাপ দেখা যায়। এদিকে আজিজুল এবং ফুপু বলে, কই রে সাপ কই? তখন আবার কাউসার বলে, ছিল এখানেই ছিল, তোমরা আসছো দেখে ওটা সাইডে সরে গেছে। না, ওরা তো আর খুঁজে কোথাও সাপ দেখে না। তখন এই ফুপু তার ছেলে কাউসারকে বলে, এই চুপ কর, দোয়া দুরুদ পরে ঘুমা, দোয়া দুরুদ পরে ঘুমাস না দেখে এরকম দুঃস্বপ্ন দেখিস। তো এরপরে এই ফুপু তার বিছানা থেকে উঠে এসে কাউসারের পাশে ঘুমায়, যেহেতু সে ভয় পেয়েছে। সকালবেলা কাউসারের প্রচন্ড জ্বর। এদিকে আজিজুলকে পাঠিয়ে দিয়েছেন ফুপু ওষুধ আনতে। ওষুধ এনে খাওয়ানো হয়, কিন্তু কোনোভাবেই তার জ্বর মানে যে অবস্থা আর কি, জ্বর আর কমে না। তো দিন ওইভাবেই চলে যায়। রাতের বেলা কাউসার ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। যেই না বের হয়েছে তখনই আবার চিৎকার দিয়ে ওঠে যে মা সাপ সাপ। তখন তো আবার এই ফুপু বাইরে বের হয়েছেন, বের হয়ে দেখেন তো কই কিছুই তো নাই। এরপর ফুপু বলেন যে তোর তো জ্বর এসেছে, এই জন্য মনে জ্বরের ভিতরে তুই চোখে ভুলভাল দেখছিস। কিন্তু রাত গভীর হতে না হতে আবারও কাউসার চিৎকার করে বলছে মা সাপ সাপ। এদিকে এই আজিজুল এবং ফুপু ওনারা তো ঘরে আছেন, কিন্তু ওরা তো কিছুই বুঝতে পারছেন না যে কি হচ্ছে নাকি। একবার মনের ভুল হতে পারে, 2বার মনের ভুল হতে বারবার হবে। তখন এই ফুপুর মনের মধ্যে কেমন একটা অশুভ কিছু উকি দিতে থাকে। উনি পরের দিন সকালবেলা একটা হুজুরের কাছে যান। তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর মনে করেন যে একটা স্বাভাবিক বিষয়। তো উনি কি করেছেন, পানি পড়া দিয়েছেন এবং বলে যাওয়া কিছু না, একটু ভয় পেয়েছে, ঠিক হয়ে যাবে। তো ওইখান থেকে আসার পর ওই দিনের মতো কিছু হয় নাই। তো 2-3 দিন যেতে না যেতে ফুপু লক্ষ্য করেন যে কাউসার কেমন জানি শুকিয়ে যাচ্ছে, আর আগের মতো কারোর সাথে কথাও বলে না, একা একা থাকে। একা একা রাত হলে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে কি যেন বলে। আজিজুল যে ছোট ছেলে, সে আবার এগুলো দেখে। এগুলো দেখার পর সে তো তার মাকে মানে ফুপুকে বলেছে যে ব্যাপার। তো যখন ফুপু বিষয়টা জেনেছে, সাথে সাথে তো উনি ওনার
হাজব্যান্ডকে ফোন করেছেন। ফোন পাওয়ার পরেই উনি পরের দিনই বাড়িতে এসেছেন। এই যে কাউসারের যিনি বাবা, উনি কিন্তু আবার ধার্মিক এবং নামাজি একজন ব্যক্তি। তো উনি অনেক হুজুরদেরকে চিনতেন যারা মোটামুটি এই ধরনের কাজ ভালো করতেন। তো উনি বরিশালের এক নাম করা হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন কাউসারকে। তো ওই দিন কিন্তু ফুপুর সাথে গিয়েছিলেন। যাওয়ার পরে হুজুর সবকিছু দেখার পর বলেন যে আচ্ছা, এখন কিছু বলা যাবে না, আমি এই বিষয়ে খোঁজ খবর নেই, আপনার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, বা অন্য জায়গায় যদি কাজ থাকে কাজগুলো করে আসেন, সন্ধ্যার পর আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ওনার আশেপাশে কিছু জরুরি কাজ ছিল, পারিবারিক কাজ, ওগুলো ঠিকঠাক মতো করে আসর পার হয়েছে। মাগরিবের আগে ওনারা আসেন আবার ওই হুজুরের কাছে। হুজুরের কাছে আসার পর তাদেরকে যেটা বলেন, এটা শুনে তো ওনাদের পিলে চমকানোর জোগাড়। হুজুর বলেন এই উপমহাদেশে এক শ্রেণীর জিন রয়েছে যাদেরকে মনসা জিন বলে ডাকা হয়। এরা সাপ আকৃতিতে থাকতে বেশি পছন্দ করে। আর এই মনসা জিনকেই এই কাউসারের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে। মূলত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই এই কাজটি করা হয়েছে, এবং এরা এত ভয়ঙ্কর প্রজাতির জিন, এরা যদি একবার কারো পিছনে লাগে, এরা কিন্তু ক্ষতি না করে কোনোভাবেই যায় না। কোনো গরু, ছাগল, মহিষ এগুলো দিয়েও এদেরকে নাকি সরানো যায় না। তখন পরিবার থেকে স্বাভাবিকভাবেই কৌতূহল জেগে এই কাজটা কে করলো। তখন হুজুর বলেন যতটুকু তথ্য পাওয়া যায়, ওর এক চাচি করেছে। কোন চাচি করতে পারে? ওনারা বুঝতে পারেন যে একটা চাচি আছে, তারও 3টা ছেলে আছে, কিন্তু এই ছেলেগুলো লেখাপড়া করে নাই, তাদের ব্যবসা বাণিজ্যও ভালো না, মানে একটু দুষ্টু প্রকৃতির আর কি। মূলত ক্ষোভের বশে বা হিংসার বশে ওই চাচি এই কাজটি করেছে। তো যাই হোক, এখন এই কাউসারের বাবা হুজুরকে বলে, হুজুর তাহলে বলেন এখন কি করা যায়, এখন এটার সমাধান কি? হুজুর বলেন যে আমার জিনেরা কিছু তথ্য এনে দিয়েছে, সেটা হলো যে একটা জিনিস না, ওকে অনেক কিছু দিয়ে ক্ষতি করেছে। ও যখন সেলুনে গিয়েছে, চুল কেটেছে, এরপরে ওর পরনের যে কাপড় সেগুলো সংগ্রহ করা হয়েছে, ওর নখ সংগ্রহ করা হয়েছে, খুব গোপনে দীর্ঘ সময় নিয়ে এগুলো করা হয়েছে, এবং ওর চাচি এটা করেছে। আর একজন কবিরাজ দিয়ে কাজটি করা হয়নি, 2জন কবিরাজ দিয়ে কাজটি করা হয়েছে, যাতে করে 2জন ভিন্ন মাত্রায় ব্ল্যাক ম্যাজিক করতে পারে এবং ওকে ভালো না করতে পারে। তখন হুজুর বলে ওঠে, আচ্ছা আপনার বাড়ির সামনে কি কোনো জাম্বুরা ফল গাছ আছে? তখন ওরা বলেন হ্যাঁ আছে তো। তখন বলেন যে ওটার কি অবস্থা বলেন তো? বলে ওটা তো আগের থেকে বেশ শুকিয়ে গেছে বলে মনে হয়। বলে হ্যাঁ, ওই জাম্বুরা গাছের উপরই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, মূলত এটাকে বান মারা বলে। ওই জাম্বুরা গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ওই জাম্বুরা গাছের সাথে আপনার ছেলে কাউসারের একটা সম্পর্ক রয়েছে। মূলত আপনার ছেলের নামের উপর ওই জাম্বুরা গাছের উপর বান মারা হয়েছে। ওই গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাবে, মারা যাবে, আপনার ছেলেও আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে। আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে অন্য কেউ বাঁচাতে পারবে না। এখন এই বিষয়গুলো যখন শোনেন, ওরা তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এদিকে কাউসারের আব্বা, উনি একটু শক্ত থেকে হুজুরকে বলেন যে হুজুর কিছু একটা করেন, কি করা যায়? তখন হুজুর বলেন যে আচ্ছা আপনি পরের দিন আসেন, মানে যেদিন গিয়েছে তার পরের দিন আসেন, দেখি কি করা যায়। ওনারা তো ওই দিনের মতো বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে রাতের বেলা ঘুমিয়েছেন। তো হঠাৎ এই আজিজুল বলে উঠেছে, মা মা ওঠো, ভাই তো ঘরে নেই। তো ওই দিন আবার যেহেতু তার বাবা এসেছে, তার মা এবং বাবা আর একটা রুমে ঘুমিয়েছেন। তো 2জনই তো ঘুম থেকে উঠে গেছেন। আজিজুলকে সাথে নিয়ে বাইরে বের হয়েছেন যে কাউসার কোথায়। তো খোঁজাখুঁজির একটা পর্যায়ে দেখেন যে পুকুর পাড়ে একটা গাছের নিচে কাউসার বসে আছে। ওনারা যখনই কাউসারের কাছে গিয়েছেন, হঠাৎ করে কাউসার চিৎকার করে বলে ওঠে, এই কাছে আসবি না, তোর ছেলেরে নিয়ে যাব। ওই হুজুর কেন, ওর থেকে বড় হুজুর, তার বড় হুজুর আসলেও কিচ্ছু করতে পারবে না। এই বলে কাউসার হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ে। ওর বাবা বুঝতে পারে যে ভয়ানক কোনো কিছু একটার উপর ভর করেছে। উনি তো সূরা বা দোয়া দুরূদ পড়ে যা পারছেন ফু দিচ্ছেন। তো একটা পর্যায়ে কাউসার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপরে ওর বাবা কোলে করে এনে
বিছানায় শুইয়ে দেন। সারা রাত তার কোনো সমস্যা হয়নি। তো সকালবেলা যখন ঘুম থেকে কাউসার ঘুম থেকে ওঠার পর বলে যে তার শরীরে খুব ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে তার পা থেকে মাথা পর্যন্ত কেউ লোহা ঢুকিয়ে রেখেছে, সে শরীরটাকে ভাঁজ করতে পারছে না, আর প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, এই বলে সে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন কি করবেন ওনারা? যেহেতু ওই দিন আবার হুজুর যেতে বলেছিলেন, ওনারা আবার হুজুরের কাছে যান। তো সকালবেলায় হুজুরের কাছে গিয়েছেন আর কি, রাতের ঘটনা হুজুরকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর বলেন যে আপনারা আমার কাছে আসাতে ওই জিনটা মারাত্মক ক্ষিপ্ত হয়। তো মূলত রাতের বেলা এমনটা করেছে। তখন হুজুর বলে যে আমার জিনদেরকে আমি বেশ কিছু তথ্য সংগ্রহ করতে বলেছিলাম, কিভাবে এই সমস্যাটা কাটিয়ে ওঠা যায়। তো আমার জিনেরা বলেছে সর্বপ্রথম ওই গাছের সাথে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে এই জিনিসটা ঠিক করতে হবে, পরে আস্তে আস্তে বাকিটা ঠিক করতে হবে। তবে কাউসার যতদিন বেঁচে থাকবে সে পুরোপুরি কখনোই আর ভালো হবে না, তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহ চাইলে ভালো হবে। কিন্তু তাদের যে জ্ঞান, এই জ্ঞানে বলা হয় যে কাউসার পুরোপুরি একদম স্বাভাবিক জীবনে আর ফেরত যেতে পারবে না, কোনো না কোনো সমস্যা থেকেই যাবে। তারপর ওনারা চেষ্টা করবেন বলে বলেছেন। তার হুজুর বলেন যে আমি আপনাদেরকে পানি পড়া দিচ্ছি, আপনারা যান, এটা নিয়ে যান, আর আপনাদের বাড়িতে গিয়ে বাকি কাজ আমাকে করতে হবে, এখানে থেকে আমি কাজ করতে পারবো না। আগামীকাল সকালবেলা আমি আপনাদের বাড়িতে আসবো ইনশাল্লাহ, এসে বাকিটা করার চেষ্টা করব। রাত্রেবেলা সাবধানে থাকবেন, ওকে কাছাকাছি রাখবেন, চোখে চোখে রাখবেন, আর রাতের বেলা ওকে বের হতে দিবেন না। তো ওই রাত্রের কিছু হয় না। তো হুজুর পরের দিন এসে ওই জাম্বুরা গাছটা দেখেন যে আসলে এই গাছটা অনেক শুকিয়ে গেছে, তবে এখনো বাছার একটু আশা আছে ওই গাছটার। তো হুজুরা দেরি না করে দ্রুত ওই গাছের উপরে বিভিন্ন ধরনের দোয়া দুরুদ করে রুকিয়া করা শুরু করেন। তো রুকিয়া করতে করতে একটা জায়গা থেকে মনে হলো একটা তাবিজ বা এই টাইপের কোনো কিছু বের হয়ে আসলো। মানে এটা কোনো কোটরের মধ্যে রাখা ছিল বিষয়টা এরকম না, মনে হচ্ছে গাছের ভেতর থেকে বের হয়ে এসেছে এমনটা। এরপরে হুজুর কি করেন, ওই গাছের শিকড়ের কাছ থেকে বিভিন্ন জায়গায় খুঁড়তে বলেন। তো গাছের শিকড়ের নিচ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের উপাদানগুলো পাওয়া যায়, সেগুলো সব বের করে ফেলা হয় যত যেগুলো ছিল, এবং এইগুলো হুজুর দ্রুত নষ্ট করে নদীতে ফেলে দিতে বলেন। তো আলহামদুলিল্লাহ গাছের উপর যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল সেইখানে হুজুর আল্লাহর রহমতে সফল হয়েছেন। তো হুজুর বলেন যে গাছটা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে, দেখবেন কাউসার একটু ভালোর দিকে যাওয়া শুরু করবে। তবে আজ রাত্রে কাউসারের সাথে থাকা জিনটাকে আমি হাজির করব, দেখি ওর সাথে আমি কথা বলবো যে আসলে ঝামেলাটা কি হয়েছে, কেন এটাকে ছাড়ানো যাচ্ছে না, কিভাবে ছাড়ানো যাবে, দেখি ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারি কিনা। তো সন্ধ্যার পরে হুজুর সারাদিন বাড়িতেই ছিলেন, বিভিন্ন ধরনের রুকিয়া করিয়েছেন তাকে। সন্ধ্যার পর হুজুর কাউসারের ভেতরে ওই জিনটাকে হাজির করেন, চারদিকে একটা বৃত্ত এঁকে নিয়েছেন, যেটা স্বাভাবিকভাবে সবাই করেন আর কি। তো যখনই ওই জিনটা কাউসারের উপর হাজির হয়েছে তখন নাকি কাউসার সাপের মতো ফসফস করতে থাকে। গোখরা সাপ প্রচন্ড রেগে গেলে যেভাবে ফসফস করতে থাকে ওই রকম ফসফস করছে, আর মাঝে মাঝে এই মুখের জিহ্বাটা বারবার বের করছে এবং ভেতরে নিচ্ছে, সাপ যেভাবে জিহ্বা বের করে এবং ভেতরে নেয়। হঠাৎ করে কাউসারের কণ্ঠে ওই জিনটা বলে ওঠে, কিরে হুজুর, আমাকে ডাকছিস কেন, বল। তখন হুজুর বলে, তুই কেন এই ছেলেটাকে ধরলি? তখন এই কাউসার বলে, তুই তো জানিস আমি কেন আসছি, আমি তো ইচ্ছা করে আসি নাই, আমাকে আসতে বলা হয়েছে, আমি আসছি। তখন হুজুর বলে যে তুই চলে যা। তখন ওই জিনটা বলে, আচ্ছা গেলাম, আমি গেলাম, তারপরে আমার পরে আরো 99টা জিন এখানে আসবে, একে একে আসবে। আমার পরে 2 নাম্বার জিন যদি ব্যর্থ হয় 3 নাম্বার আসবে, 3 নাম্বার ব্যর্থ হলে 4 নাম্বার আসবে, এভাবে 100টা জিন আসবে, আমি 1 নাম্বার। তাতেই ওর এই অবস্থা, ও তো 5টা জিন পর্যন্ত সহ্য করতে পারবে না, আর 95টা জিন তো পড়েই থাকবে। একজন ব্যর্থ হলে আর একজন আসবে, সুতরাং কোনো লাভ নাই, আমাদেরকে এখানে আসতে বলা হয়েছে, সুতরাং আমি চলে গেলেও আর একজন আসবে, তুই ওকে বাঁচাতে পারবি না। এই কথা বলেই নাকি ওই জিনটা চলে যায়, আর অনেক চেষ্টা করেও ওই হুজুর আর ওই জিনটাকে হাজির করতে পারে নাই। হুজুর অনেক চিন্তায় পড়ে যান, এদিকে কাউসারের বাবা তো প্রচন্ড চিন্তায় পড়ে যান, এবং পড়ে যাওয়াটাই স্বাভাবিক, এখন কি হবে।
হুজুর তখন বলেন, সত্য শুনলেন? আমার হাতে এখন কিছু করার নাই, তবে একটা উপায় আছে। যেই কবিরাজ কাজটি করেছে আপনার তার কাছে যান, সে যদি এটা সমাধান করতে পারে। তো ওই সময় অবশ্য হুজুর জানতে পারেন নাই যে কে করেছে। পরের দিন ওই হুজুর কাউসারের আব্বাকে জানিয়ে দেন যে কোন কবিরাজ এই কাজটি করেছে। মূলত তার জিনের কাছ থেকে তথ্য নিয়েই উনি এটা জানিয়ে দিয়েছিলেন। তো পরবর্তীতে যখন কাউসারের মা বাবা ওই কবিরাজের কাছে যান, কবিরাজ তো কোনো মতে স্বীকার করে না, বলে না আমি এগুলো করি নাই, আমি এগুলো কিছু জানি না, মানে সে একটা ভান ধরেছে আর কি। কিন্তু ওই কবিরাজের কাছে যে এই কাউসারের ছোট চাচি আসছিল, এইটা কিন্তু অনেকেই দেখেছিলেন আশেপাশে। তারা কিন্তু বলেছিল যে এই বাড়িতে কিন্তু তার অনেকবার আসা যাওয়া করা দেখছি। তো বুঝতে পারেন যে আসলে কবিরাজ ইচ্ছাকৃতভাবেই মূলত এই জিনিসটা অস্বীকার করছে। এখন কি করা, ওনারা তো খুব চিন্তিত তার ছেলেকে নিয়ে। রাত হলেই কাউসার সাপ সাপ বলে চিৎকার করে ওঠে। সে বলে, আমার বুকের উপর সাপ, সাপটা নাকি বলে যে তোকে একদিনে মারবো না, আস্তে আস্তে তোর রক্ত শুষে খেয়ে শেষ করে ফেলবো, তারপর তুই মারা যাবি, আর তুই বাঁচতে পারবি না, তুই মরবি। এইগুলো নাকি রাতের বেলা কাউসার দেখে এবং শোনে। তার বুকের উপর ওই কালো ভয়ানক একটা সাপ বসে থাকে। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে কি হয়, ওই কবিরাজ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এই কথা শোনার পর এই কাউসারের পরিবার তো খুব খুশি হয় যে এই বুঝি এই ঝামেলাটা গেল। তো ঝামেলা কিন্তু যাচ্ছিল না, কাউসার একই রকম ভাবে এই প্রবলেমটা ফেস করে যাচ্ছিল। পরে ওই হুজুরের কাছে যখন আবার ওই পরিবারের লোকজন যান, তখন হুজুর বলে যে লাভ নাই, কবিরাজ মরে গেলে ওই জিনগুলোকে যে চালান করা হয়েছে ওরা কিন্তু ওদের কাজ করেই যাবে, কবিরাজ বললেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা আশার আলো হলো, আগের মতো যে ক্ষতি করবে ওই জিনেরা, এই জিনিসটা পারবে না, একটু কমে আসবে। কিছু কাজ এটা কাউসারকে সারা জীবন করতে হবে এবং মেনে যেতে হবে, তা না হলে কিন্তু বিপদ হবে। হুজুর বলে দেন কাউসারকে কোনোভাবেই সন্ধ্যার পর বাড়ি থেকে বাইরে বের হওয়া যাবে না, সে যত দরকারি থাক বাইরে বের হওয়া যাবে না, শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে পারে, যেহেতু ওয়াশরুমটা বাড়ির পাশেই, এবং তখনও বাড়ির কোনো না কোনো লোকজন তার সাথে থাকতে হবে। তাহলে আল্লাহর রহমতে ওই দুষ্টু জিনেরা এসে খুব বেশি ক্ষতি করতে পারবে না, তারপরেও করলেও করতে পারে, কিন্তু যতটুকু সতর্কতা অবলম্বন করার দরকার সেটা করতে হবে। তো এভাবে চলছিল, মাসখানেক চলে যায়, কাউসারও আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে, সেও আস্তে আস্তে মানে তার শরীর স্বাস্থ্যগুলো স্বাভাবিক হচ্ছে। এর মধ্যে কি হয়, কাউসারের কিছু বন্ধুরা তারা পিকনিকের আয়োজন করে। তো পিকনিকের আয়োজন করেছে, সেটাও আবার ওই বাড়ির খুব কাছাকাছি, পায়ে হেঁটে 5 মিনিটের পথ, মানে জানালা দিয়ে দূর থেকে দেখাও যায়। এটা আবার কাউসারদের পুরনো বাড়ি, এখন তারা নতুন বাড়িতে থাকে, ওটা পুরনো বাড়ি, মূলত পুরনো বাড়িতেই ওই তার বন্ধুরা পিকনিকের আয়োজন করে। এখন বন্ধুরা পিকনিকের আয়োজন করেছে, কাউসার তার তো মনে খুব ইচ্ছা যে সে ওইখানে যাবে, সে তো তার মায়ের কাছে বলে যে আমি যাব, মা বলে না, কোনোভাবেই যে মানে যাওয়া যাবে না ওখানে। এখন কাউসারের বয়স কত, 22 বছর, সে তো কিশোর বা সে যৌবনে সদ্য পদার্পণ করেছে, তার মনের মধ্যেও তো সেই চঞ্চলতাটা রয়েছে। বন্ধুরা ওখানে পিকনিক করছে, বড় সাউন্ড বক্স আনা হয়েছে, সেখানে গান বাজাচ্ছে, ও আর ভেতরে থাকতে পারছে না। ও কি করে, একটা টর্চ লাইট হাতে নিয়ে বেরিয়ে যায়, কাউকে কিছু না বলে। এদিকে এই যে আজিজুল, সে তো বাড়িতে ছিল, সে আবার তার মাকে বলছে, মা মা ভাইরে তো দেখি না। আরে কাউসার গেল কই, সন্ধ্যার পর্যন্ত বাইরে যাওয়া নিষেধ। তখন এই আজিজুল এবং তার মা দ্রুত আর একটা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। তো ওনারা চিন্তা করছেন ছেলেটা কোথায় গেল, যেহেতু একবার বলেছিল যে তার বন্ধুরা পিকনিকের আয়োজন করেছে, তাহলে ওই দিকে এসে যাবে, তার দ্রুত তারা ওই দিকে যাওয়ার জন্য এগিয়েছে। তো একটু আগানোর পরেই একটা বাঁশঝাড় পড়ে। তো ওই বাঁশঝাড়ের কাছে যখন গিয়েছে, তখন তারা দেখে যে ভয়ঙ্কর আকৃতির একটা কালো কুচকুচে সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। এই সাপ দেখেই তো ওনারা পেয়েছেন প্রচন্ড ভয়, এবং এটাও বুঝতে পারেন যে সামনে কাউসারের বড় একটা বিপদ ঘটেছে, তা না হলে তারা এই জিনিস দেখবে কেন। ওরা তো দেখে ভয় পেয়েছে, চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এর মধ্যে কি হয়েছে, সাপটা চলে গেছে। এখন মায়ের মন তো যতই ভয় পাক, তার সন্তানের দিকে তো উনি এগিয়ে যাবেনি। তো উনি আগানো শুরু করেছেন। একটু সামনে গিয়েই দেখতে পান যে কাউসার অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওইখান থেকে কাউসারকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হয়। ওইখানে কিন্তু উনি চিৎকার চেঁচামেচি করেছিলেন, কিন্তু সমস্যা হলো ওই একটু দূরে তো সাউন্ড বক্স বাজছিল, ওই শব্দে এই কাউসারের মায়ের চিৎকার অনেকেই শুনতে পারেনি।
কাউসারের মা এবং তার ছোট ভাই আজিজুল ওনারাই কোনো মতে টেনে হিচড়ে বাড়ির কাছে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, কাউসারের অনেক কষ্ট করে জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরার পর কাউসারকে বলা হয় যে কি হয়েছিল। তখন কাউসার বলে সে তো আসলে মনের আবেগে বাইরে বের হয়ে গিয়েছিল। সে যখন যাচ্ছিল ওই বাঁশঝাড় পার হওয়ার পরেই দেখে একটা ভয়ঙ্কর অবয়ব। এই অবয়বটার অর্ধেকটা সাপের মতো এবং উপরের অংশ মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না, সেটাও একটা ভয়ঙ্কর চেহারা আর কি। তো ওই জিনিসটা তাকে দেখে বলে ওঠে, কয়দিন আর ঘরে থাকবি, বাইরে তো বের হতেই হবে তাই না, আজকে তো তোকে পাইছি, আজকে তো তোকে আর ছাড়বো না। এই বলেই নাকি ওই সাপটা তাকে অজগর সাপের মতো পেঁচিয়ে ধরে। এর মধ্যে কি হয় যে হঠাৎ করে ওই সাপটা কাউসারকে ছেড়ে দিয়ে দ্রুত ওখান থেকে চলে যায়। এরপরেই মূলত কাউসারের মা এবং আজিজুল ওখানে গিয়ে উপস্থিত হয়। তো পরের দিন ওই হুজুরের কাছে যখন তারা যান যে এই ঘটনা ঘটেছে, এই সব কিছু বিস্তারিত বলতে চান, তখন হুজুর তার জিনদের মাধ্যম দিয়ে তথ্য নেন এবং এই তথ্যটা দেন সেটা এমন যে ওই যে দুষ্ট জিন, মনসা জিন, এই জিনটা আর একটা জিনকে পাহারাদার হিসেবে নিযুক্ত করে রেখেছিল। সেটা হলো যে যখন কাউসারকে ক্ষতি করা হবে বা সে ক্ষতি করবে, তখন অন্য কোনো লোকজন আসে কিনা সেই খবরটা যেন তাকে দেয়। মূলত কাউসার যখন বাড়ি থেকে বের হয়েছিল ওই সময় ওই জিনটা কোনো একটা কাজে অন্য একটা জায়গায় গিয়েছিল, কিন্তু সে টের পেয়ে যায় যে কাউসার বের হয়েছে। মূলত সাথে সাথে সে চলে আসে। চলে আসার পর যেখানেই কাউসারকে পেয়েছে সেখানেই আক্রমণ করে। আর কাউসারের মা এবং আজিজুল বাইরে বের হওয়ার পরেই যে সাপটাকে দেখেছে, এটা মূলত সেই পাহারাদার জিন। এবং এই জিনটা কিছুক্ষণ পরে যে অদৃশ্য হয়ে যায়, মূলত সে ওই যে জিনটা ওই মনসা জিনের কাছে গিয়ে খবর দেয় যে কাউসারের মা এবং তার ছোট ভাই আজিজুল আসছে। তখনই মূলত ওই জিনটা তাকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায়। কাউসার কিন্তু এখনো একই অবস্থার মধ্য দিয়েই রয়েছে। সে সন্ধ্যার পরে বাইরে বের হতে পারে না, তার জীবনে আনন্দ বলতে কিছু নাই। তার কোনো বন্ধুরা সন্ধ্যার পরে তার সাথে আর দেখা করতে পারে না, কারণ কাউসার বাড়ির ভেতরেই থাকে। এইভাবেই চলছে তার জীবন। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্ল্যাক ম্যাজিক একটা মানুষের জীবনে কি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে। হিংসা, এই হিংসার বশবর্তী হয়ে মানুষকে কি না করতে পারে। একটা মানুষ চাকরি পেয়েছে, হিংসা। একটা মানুষ ব্যবসায় উন্নতি করছে, হিংসা। একটা মানুষের চেহারা সুন্দর, হিংসা। মানে কোনো একটা মানুষের ভালো কোনো কিছু হওয়াই যেন তার একটা অপরাধ। অথচ হিংসা হচ্ছে এমন একটা পাপ, এই পাপ অন্যান্য সকল পুণ্যকে ধ্বংস করে দেয়। কেউ যদি কোনো একটা পাপ করে, তার ওই পাপ অন্য কোনো পুণ্যকে ধ্বংস করে না। কিন্তু হিংসা এমন একটা গুনাহ বা একটা পাপ, এই পাপ মানুষের সকল পুণ্যকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। সে চিন্তা করছে যে আমি তো কোনো পাপ করছি না, অথচ মনে মনে হিংসা করছে। তার মানে সব তার পুণ্যগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শেষ জামানায় উম্মতের বড় একটা অংশ বদনজর এবং জাদুটোনার কারণে মারা যাবে। আমরা কিন্তু এটাই দেখছি। আমরা যত ঘটনা পাই, ম্যাক্সিমাম ঘটনাগুলো দেখছি এখন আসছে কালো জাদু সংক্রান্ত। তার মানে কালো জাদু এত পরিমাণে বেড়ে গেছে যে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই বলেন কালো জাদু বলে কিছু নাই, এইটা সেইটা। অথচ একজন মুসলিম, উনি যদি পবিত্র কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করেন, উনি কিন্তু মুসলিম থাকতে পারবেন না। পবিত্র কোরআনের সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদুর প্রেক্ষিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু জাদু করা হয়েছিল। সুতরাং কালো জাদু বা জাদু করে মানুষের ক্ষতি করা যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের ঈমানেরও একটা অপরিহার্য অংশ। কারণ পবিত্র কোরআনের একাধিক জায়গায় সেহের শব্দটা উল্লেখ আছে, তার মানে হচ্ছে জাদু। সুতরাং এই জিনিসটা প্রমাণ হতে হবে বা প্রমাণিত হতে হবে আমাদের সামনে। এইটার উপরে আমাদের বিশ্বাস নির্ভর করে না। আমাদের বিশ্বাস নির্ভর করে যে এই জিনিসটা পবিত্র কোরআনে আছে, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছিলেন, পবিত্র কোরআনের একাধিক জায়গায় আছে, দুটো সূরা নাজিল হয়েছে এটার উপরে। সুতরাং এটাতে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আর কেউ যদি প্রমাণ করতে চান, ওনারা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে নিজেদের মতো করে প্রমাণ করতে পারেন, সেটা ওনাদের বিষয়। কিন্তু আমরা বিশ্বাস করি যে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক রয়েছে এবং এটা দ্বারা মানুষের ক্ষতি করা যায়।
প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর এই হেফাজতে থাকতে হলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। যে যেই ধর্মের আছেন সেই ধর্মের অনুশাসনগুলো মেনে চলতে হবে। আর আমরা যারা মুসলিম আছি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস, ফালাক, নাস এটা পরে শরীরে ফু দিতে হবে। বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে 3-3 বার করে ফু দিতে হবে। অন্যান্য ফরজ সালাতের পর 1 বার করে ফু দিতে হবে। যদি আপনারা 4 কুল পড়েন, মানে সূরা কাফিরুন সহযোগেও পড়েন, সেটাও পড়তে পারবেন। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করতে পারবেন। আর কারো কাছ থেকে কোনো কিছু খাওয়া, যাদেরকে আপনি পছন্দ করেন না, যারা হিংসা করে আপনাদেরকে, এদের কাছ থেকে কোনো জিনিস খাওয়ার বিষয়ে অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব। প্রিয় লিসেনার্স, আরও একটি বিষয়, আমরা নখ কাটি, চুল কাটি, এই জিনিসগুলো আসলে উত্তম হচ্ছে সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা। বিশেষ করে আমি আমার চ্যানেলে যারা নারী লিসেনার রয়েছেন বা আমাদের যারা লিসেনার রয়েছেন, তাদেরও তো বাড়িতে নারী সদস্যরা রয়েছেন। অনেক সময় নারীরা যে চুল আঁচড়ায়, দেখা যায় চুলগুলো এলোমেলো পড়ে থাকে। তো এইভাবে এলোমেলো পড়ে থাকলে এগুলো কিন্তু জিনেরা চুরি করে নিয়ে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এই জন্য চুলগুলো আসলে এলোমেলো না রেখে কোনো একটা কৌটো, কোনো একটা বিশেষ জায়গায় রেখে দেওয়া উচিত। একটা নির্দিষ্ট সময় পর এগুলো মাটিতে দাফন করে ফেলা উচিত। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের হঠাৎ বিপদগুলো থেকে আমরা হেফাজতে থাকব। প্রিয় লিসেনার্স,